প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সুস্থ সুন্দরভাবে আছো। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। পদার্থ বিজ্ঞানের আমরা গত ক্লাসে কাজ এবং শক্তি এই দুইটা টার্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শক্তির বাকি অংশ এবং ক্ষমতা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে কাজ এবং শক্তি এই দুইটা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। আসলে কাজ জিনিসটা আমরা যেভাবে বলি যে কোনো কিছু করাকে কাজ বলে, কিন্তু বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে কাজ বলি না। আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম যে কাজ হচ্ছে বল এবং সরণের সাথে সম্পর্কযুক্ত। বল প্রয়োগে যদি কোনো একটা বস্তু সরণ ঘটে তবে সেটা কাজ হয়। এই কথাগুলো গত ক্লাসে আমরা বলেছিলাম এবং শক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা শক্তির বাকি অংশগুলো দেখব। যে শক্তি, তোমাদের গতদিন বলা হয়েছিল যে শক্তি সংরক্ষণশীল নীতিটা তোমরা বাসায় দেখে রাখবে। আশা করি সবাই এটা দেখে আসছো এবং তোমরা এটা আশা করি বলতে পারবে। তো শক্তির সংরক্ষণশীল নীতিটা হচ্ছে যে শক্তির সৃষ্টি এবং ধ্বংস নেই, শুধু রূপান্তর সম্ভব। সাধারণত আমরা শক্তির সংরক্ষণশীল নীতিটা কিভাবে বলে থাকি? শক্তির সংরক্ষণশীল নীতিটা হচ্ছে যে শক্তির সৃষ্টি এবং ধ্বংস নেই, শুধু রূপান্তর করা যায়। তাহলে আমরা এই নীতিটাকে এখন প্রমাণ করতে চেষ্টা করব যে কিভাবে শক্তি সব জায়গায় সমান থাকে। যদি আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার সেটা নিচে পড়ে যাবে, তাই তো? তাহলে ধরে নিলাম এটা হচ্ছে ভূমি। এই ভূমি থেকে একটা বস্তুকে ভরের একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটা কতটুকু উচ্চতায়? এইচ উচ্চতায় উঠলো এবং এটা এইচ উচ্চতায় উঠার পরে কি হবে? এটার গতিবেগটা শূন্য হয়ে যাবে, তাই তো? তাহলে কোন একটা বস্তুকে আমি যখন উপরে নিক্ষেপ করব, ধরে নিলাম এ বিন্দুতে ওঠার পরে এটা আবার নিচে দিয়ে পড়তে থাকবে। তাহলে এই এ বিন্দু থেকে যখন নিচে পড়তে থাকবে, ধরে নিলাম কোন এক সময় এটা আবার বি বিন্দুতে আসলো এবং বি বিন্দু থেকে এসে একদম ভূমিতে এসে সি বিন্দুতে পড়লো। তাহলে আমরা দেখাতে চেষ্টা করব যে কোনো বিন্দুতে মোট শক্তির পরিমাণ যে সমান হয় সেটাই আমরা দেখাতে চেষ্টা করব। তার কারণ আমরা শক্তির সংরক্ষণশীল নীতিতে তাই বলেছি, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এটা শুধু রূপান্তর হতে পারে। তাহলে আমরা কোন একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করলাম তখন বস্তুটা এ বিন্দু থেকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি এ বিন্দুতে মোট শক্তি কত? সাধারণত যান্ত্রিক শক্তিকে আমরা বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টিকে বলে থাকি। তাহলে মোট শক্তি হবে কি? বিভব শক্তি এবং গতি শক্তি। বিভব শক্তি যোগ গতি শক্তি, এই দুইটার সমষ্টি হচ্ছে মোট শক্তি। আমরা গত ক্লাসে বিভব শক্তি এবং গতি শক্তির যে রাশিমালা সেটা তোমাদের বলেছিলাম। আমরা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করেছিলাম, তাই না? এটা কি ছিল? mgh। আবার গতি শক্তিকে হাফ mv²। এই দুইটা রাশিমালা গতদিন আমরা পড়েছিলাম। তাহলে এই রাশিমালাটা এখন আমাদের কাজে লাগবে।
তাহলে এ বিন্দুতে মোট শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি দুইটার যোগফল। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত হবে? তাহলে এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে ইপি সমান এম ভরের বস্তু ছিল, তাহলে আমাদের রাশিমালাটা কি ছিল? এম জি এইচ। তাহলে এম জি এইচ ভর এবং যতটুকু উচ্চতায় উঠেছিল এবং অভিকর্ষ ত্বরণ, এই তিনটার গুণফলই হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, এখন আমরা যদি গতিশক্তিকে নির্ণয় করি তাহলে কি বলবো? হাফ এম ভি স্কয়ার। কিন্তু এই বিন্দুতে এসে বস্তুটার গতিবেগটা কত হবে? এখানে ভি সমান 0 হয়ে যাবে না? কারণ কোন একটা বস্তুর ব্যাগ যখন 0 হয় তখনই তো নিচে দিয়ে পড়তে থাকে, তাই না? তাহলে ধরে নিলাম এ বিন্দুতে বস্তুটির গতিবেগ হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে কি হবে? হাফ এম ভি স্কয়ার, তাহলে 0। তাহলে মোট কত হলো? মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি কত হবে? ইপি প্লাস ই কে, তাই তো? যেখানে লিখেছিল বিভব শক্তি, ইপি প্লাস ই কে। তাহলে এই দুইটার যোগফলই মোট শক্তি, তাই তো? তাহলে ইপির মানটা আমরা এখানে পেয়েছি কত? এম জি এইচ। ই কে মানটা পেয়েছি 0। তাহলে কত হলো? এম জি এইচ। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তি পেলাম। সেটা কত পেলাম? এম জি এইচ। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি বি বিন্দুতে ক্যালকুলেশন করি মোট শক্তি, সেক্ষেত্রেও কি হবে? এই এম জি এইচ হবে। এবং সি বিন্দুতেও যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এম জি এইচ হবে। তাহলে এখন আমরা আবার বি এবং সি বিন্দুতে করে দেখাবো, কারণ এই জিনিসটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই সূত্রগুলো দিয়ে অনেক অঙ্ক তোমাদের পরীক্ষা থাকে, সৃজনশীল করতে গেলে তোমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে ঠিক অনুরূপ ভাবে আমরা বি বিন্দুটা ক্যালকুলেট করব। এটা সব মুছে ফেলি। এখন অনুরূপ ভাবে আমরা বি বিন্দুতে মোট শক্তি, তাহলে বি বিন্দুর বিভব শক্তি কত হবে? এখন দেখো, আমরা এটুককে যদি বলি এইচ, আর সি বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতাটাকে যদি আমরা এক্স ধরে নিই, এটা উচ্চতা যদি এক্স হয় তাহলে এটুকু কত হবে? এইচ থেকে এক্স বাদ দিলে যতটুকু থাকবে তাই তো হবে এতটুকুর উচ্চতা, তাই না? তাহলে এই অংশটুকু আমাদের বুঝতে হবে। আমরা ধরে নিলাম ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স, তাহলে বি থেকে এর উচ্চতা কতটুকু হবে? এটা হবে এইচ থেকে যদি এক্স বিয়োগ দেওয়া হয় তাহলে এতটুকু উচ্চতা থাকবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? দেখো, আমি আবার জিনিসটা ক্লিয়ার করতে চেষ্টা করি। আমাদের টোটাল উচ্চতা ছিল এইচ। ধরে নিলাম বস্তুটা পরে যখন বি বিন্দুতে আসলো তখনও এটা ভূমি থেকে এক্স উচ্চতায় আছে। তাহলে এ বিন্দুতে বি বিন্দুতে আসতে তার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হলো? পুরো উচ্চতার হচ্ছে এইচ, আর নিচে আরো বাকি আছে এক্স। তাহলে এইচ থেকে এক্স বিয়োগ করলে যতটুকু হবে এটুকুই হবে এ থেকে বি এর উচ্চতা। তাহলে এখন আমরা চলে আসি মূল ক্যালকুলেশনে। তাহলে বিভব শক্তিটা কত হবে বি বিন্দুতে? এখানে আমরা বিভব শক্তির সংজ্ঞায় বলেছিলাম ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা, তিনটার গুণফল। তাহলে ভর তো ঠিকই থাকবে, অভিকর্ষ ত্বরণ ঠিক থাকবে। এক্ষেত্রে উচ্চতা কতটুকু? ভূমি থেকে বি এর উচ্চতা এক্স, তাহলে এম জি এক্স লিখলাম। এখন গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি কত হবে? আমরা গতিশক্তি রাশিমালা বলেছি হাফ এম ভি স্কয়ার। এই ভি এর মানটা আমরা
গতির যে সমীকরণ ছিল, গতির সমীকরণ থেকে বের করব। গতির সমীকরণ ছিল ভি স্কয়ার ই স্কয়ার প্লাস 2as। তোমরা এই সূত্রটা আশা করি মনে করতে পারছো। আমরা গতি অধ্যায়ে এই সূত্রগুলো পড়েছিলাম, গতির কিছু সমীকরণ পড়েছিলাম। তার মধ্যে ভি স্কয়ারের মানটা ছিল ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2as। তাহলে এই ক্ষেত্রে আমরা এর মানটা কত ধরব? আদি ব্যাগটা ইউকে আমরা আদি ব্যাগ ধরি, ভিটাকে শেষ ব্যাগ। তার কারণ আমার আদি ব্যাগটা ছিল কত? 0 ছিল, ওখান থেকে এটা পড়তে শুরু করলো। এই বি বিন্দুতে আসার আগে ব্যাগটা কত ছিল? 0 থেকে সে আসা শুরু করলে এসে ভি ব্যাগ প্রাপ্ত হলো ভি বিন্দুতে। তাহলে আদি ব্যাগটা 0, 2a, অ্যাসটা কি? এটা সূত্রে আমরা অ্যাস বলেছি, কিন্তু এই ক্ষেত্রে অ্যাস কতটুকু? অ্যাস মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এ বিন্দুতে বি বিন্দু এইচ মাইনাস 1 দূরত্ব অতিক্রম করেছে, তাই না? আমরা বিভব শক্তির সময় কিন্তু বলেছি এক্স দূরত্ব। তার কারণ কি? বিভব শক্তির ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো উচ্চতাটা হবে ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা কত। আর গতিশক্তি যখন নির্ণয়, তখন যেই বিন্দু থেকে সেটা গতিপ্রাপ্ত হলো, সেখান থেকে যেই নির্দিষ্ট বিন্দুতে আসলো সেই বিন্দুর দূরত্ব কতটুকু। তাহলে এইখানে আমরা বলেছি এইচ মাইনাস এক্স। তাহলে এই ক্ষেত্রে এস এর পরিবর্তে আমরা লিখবো কি? এইচ মাইনাস এক্স। তাহলে টোটাল কি হলো? 2a এইচ মাইনাস এক্স। তাহলে ভি স্কয়ারের মানটা আমরা পেলাম। আচ্ছা, এর পরিবর্তে যেহেতু এটা পড়ন্ত বস্তু, সেহেতু এর পরিবর্তে আমরা এখানে জি লিখা দেব, অভিকর্ষ ত্বরণ। যদি অনুভূমি বরাবর হতো সেক্ষেত্রে আমরা কি করতাম? এ রাখতাম ত্বরণটা। তাহলে এখন আমরা ভি স্কয়ার মানটা বসিয়ে দিব, হাফ এম ভি স্কয়ার মানটা হচ্ছে 2g এইচ মাইনাস এক্স। তাহলে কত দাঁড়াচ্ছে এখন? এই 2 ক্যান্সেল হয়ে যাবে, এখন থাকছে কি? এম জি এইচ মাইনাস এক্স। এখন বি বিন্দুতে মোট শক্তি কত? মোট শক্তি আমরা দুইটা যোগ করে দিব, ইপি প্লাস ই কে। তাহলে ইপিটা কত পেয়েছিলাম? এম জি এক্স। ই কেটা কত পেয়েছি? এম জি এইচ মাইনাস এক্স। এখন এটাকে সিম্পলিফাই করে ফেলি আমরা, এম জি এক্স প্লাস এই এম জি কে এইচ দিয়ে গুণ করলে কি হয়? এম জি এক্স মাইনাস আবার এক্স দিয়ে গুণ করলে এম জি এক্স। এখন দেখা যাক কিছু কাটাকাটি যায় কিনা। এম জি এক্স এম এ দুইটা আছে, প্লাস মাইনাস কি হবে? ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি? এম জি এইচ। তাহলে আমরা এ বিন্দুতে পেয়েছিলাম মোট শক্তি এম জি এইচ, বি বিন্দুতেও পেলাম, এবং সি বিন্দুতে এটাই পাবো। আমরা সি বিন্দুতে আলাদা করে দেখাই। সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ই কে, এই দুইটার যোগফলই হবে। তাহলে এক্ষেত্রে এখানে ইপিটা কত? দেখো সি বিন্দুতে আমরা ইপি বলতে পটেনশিয়াল এনার্জি বোঝাচ্ছি, তার মানে বিভব শক্তি এম জি এইচ। এমটা ঠিকই থাকবে, জিটা ঠিকই থাকবে, কিন্তু উচ্চতার ক্ষেত্রে সি বিন্দুতে কোন উচ্চতা আছে? সেই ভূমিতে চলে আসলো, তার মানে কি? 0। তাহলে 0 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে বিভব শক্তি 0 হয়ে গেল। আমরা এ বিন্দুর ক্ষেত্রে দেখেছিলাম যে এখানে গতি শক্তিটা 0 ছিল, আর সি বিন্দুতে এসে দেখলাম যে বিভব শক্তিটা 0। তাহলে আবার ই কেটা কত হবে? হাফ এম ভি স্কয়ার, তাই তো? হাফ এম ভি স্কয়ার। ঠিক অনুরূপ ভাবে আমরা সেই গতির
যে সমীকরণটা আছে সেই সমীকরণ অনুযায়ী আমরা এটা মান বসাবো। দেখো এখানে আদিবেগ কত ছিল? আদিবেগ এখানে টোটাল উচ্চতাটা হবে এইচ, তাই না? সে এইচ উচ্চতা অতিক্রম করেছে, এ থেকে টোটাল এইচ উচ্চতা অতিক্রম করেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2, এর পরিবর্তে আমরা জি লিখব, আর এস এর পরিবর্তে আমরা লিখব এইচ। কারণ কি? সে টোটাল উচ্চতাটা অতিক্রম করেছে এইচ উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে ভি স্কয়ার পরিবর্তে 2gh লিখব। তাহলে কি হলো? mgh। আর মোট কত হলো? মোট ই সমান ইপি প্লাস ইকে। তাহলে ইপির মানটা আমরা পেয়েছি 0, ইকের মানটা পেয়েছি mgh। টোটাল হলো mgh। তাহলে দেখো আমরা যে কোনো বিন্দুতে মোট শক্তির পরিমাণ পাচ্ছি হচ্ছে mgh। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি হচ্ছে না, শক্তির রূপান্তর হচ্ছে। তাহলে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীল নীতিটা প্রমাণ করে দেখালাম। তাহলে এখন অন্যভাবেও আমরা এটাকে প্রমাণ করে দেখাতে পারি, সেটাও কিছু আলোচনা করব। শক্তি সংরক্ষণশীল নীতিটা আমরা সরল দোলকের ক্ষেত্রে দেখব যে এটা ওই ক্ষেত্র হয় কিনা। তাহলে আমরা এখন সরল দোলকের ক্ষেত্রে দেখব। সরল দোলকের ক্ষেত্রে সরল দোলকটা কি? একটা অনমনীয় এবং অপ্রসারণশীল এবং ভরবিহীন একটা সুতার মধ্যে যদি একটা আমরা বব বা একটা বস্তুপিণ্ডকে বেঁধে দুলিয়ে দিই, তবে সেটাকে বিনা বাধা যদি দুলতে থাকে সেটাকে আমরা সরল দোলক বলি। তোমরা দোলক ঘড়ি অনেকেই দেখেছো, তাই না? দোলক ঘড়ি দেখছো, অনেক ঘড়ির ভেতরে ঠিক এমন একটা দোলক থাকে যা নাকি দুলতে থাকে। তাহলে এই ধরে নিলাম এটা একটা দোলক, একটা দৃঢ় অবলম্বন থেকে এটাকে সুতার সাহায্যে একটা বস্তুকে দুলিয়ে দেওয়া হলো। তাহলে এই বস্তুটাকে যদি আমি টেনে এখানে, এটাকে যদি আমরা এ বিন্দু বলি আর এটা যদি বি বিন্দু বলি, তাহলে বি বিন্দুতে যদি নিয়ে আসি, এ থেকে বি বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে এর মোট শক্তি কত হলো? আবার যদি এটাকে ছেড়ে দেই তাহলে এটা কি হবে? আবার ধরে নিলাম সি বিন্দুতে আসবে। তাহলে সি বিন্দুতে এর মোট শক্তিটা কত, এবং এ বিন্দুতেই বা কত? যে কোনো বিন্দুতেই আমরা মোট শক্তি যদি হিসাব করি তবে দেখব যে সমান থাকবে। তাহলে প্রথমে আমরা বি বিন্দুর শক্তিটা নির্ণয় করার আগে আমরা দেখে নিই যে এ থেকে যখন বি বিন্দুতে নিয়ে গেলাম তখন এটা কতটুকু উচ্চতা অতিক্রম করলো। এটাকে যদি এটাকে এম বিন্দু বলি, তাহলে এ এম উচ্চতা অতিক্রম করলো, তাই তো? এ বিন্দু থেকে এটা আমরা বি বিন্দুতে নিয়ে গেলাম, তাহলে কি হলো? উচ্চতা কতটুকু পার্থক্য হলো? এ এম, তাই না? আবার এটা যখন বি বিন্দুতে সি বিন্দুতে চলে আসবে তখন এটার উচ্চতা কতটুকু হবে? এটা ধরে নিলাম এম। তাহলে এখন আমরা বি বিন্দুতে মোট শক্তি হিসাব করব এবং সি বিন্দুতেও শক্তি হিসাব করব। তাহলে বি বিন্দুতে যদি শক্তি হিসাব করতে যাই তাহলে আমাদের ওই আগের মতোই ইপি প্লাস ইকে,
মানে বিভব শক্তি এবং গতির শক্তি দুইটাকে যোগ করলে তাহলে মোট শক্তিটা পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে ইপিটা কত হবে? আমরা জানি ইপি সমান ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা। কতটুকু উচ্চতা? এখান থেকে এম বিন্দু পর্যন্ত উপরে উঠেছে, তাই না? একটা সুতার সাহায্যে বেঁধে যখন একটা দুলিয়ে দিব, যখন এদিকে যাবে তখন কি ভূমির সমান্তরালে কিছু উচ্চতার পার্থক্য হবে। তাহলে এ থেকে যখন বি বিন্দুতে যাবে তখন এর উচ্চতার পার্থক্য কতটুকু হবে? এতটুকু, তাই তো? তাহলে এতটুকু আমরা কি বলবো? এটাকে যদি আমরা এ বিন্দু বলি তাহলে এ এম, তাহলে এটা হবে এ এম। তাহলে বি বিন্দুতে মোট শক্তির ক্ষেত্রে আমরা বিভব শক্তিটা পেয়ে গেলাম, এবং গতি শক্তিটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা জানি হাফ এম ভি স্কয়ার। এক্ষেত্রে ভি এর মানটা কত হবে? কারণ একটা সুতার মধ্যে যদি একটা বস্তুকে দুলিয়ে দিই তখন একটা নির্দিষ্ট বিন্দু যাওয়ার পরে ব্যাগটা কিন্তু শূন্য হয়ে যাবে। তো ব্যাগটা শূন্য হয়ে গেলে সে আবার অন্য প্রান্তে চলে যাবে। তাহলে ব্যাগ শূন্য হলে এই ক্ষেত্রে ভি যদি 0 হয় তাহলে হাফ এম, 0 কে স্কোয়ার করলে 0 এবং 0 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে 0 পাবো। তাহলে মোট কত হলো? মোট শক্তি বি বিন্দুতে যে মোট শক্তি, তাহলে বি বিন্দুতে কথাটা লেখা নেই। আমরা পেয়েছিলাম এম এম জি এ এম। আচ্ছা, এ এম কে আমরা ইচ্ছা করলে এখানে এইচ ও ধরে নিতে পারি। এম কে যদি এইচ ধরে নিই তাহলে এম জি এইচ হয়ে যায়। আচ্ছা, আপাতত এভাবেই থাক। তাহলে বি বিন্দুর মোট শক্তি পেয়ে গেলাম। এখন আমরা সি বিন্দুটা দেখব। সি বিন্দুতে, কারণ ই কে তো 0, তার টোটাল তো এম জি এম হবে। সি বিন্দুতে মোট শক্তি কত হবে? ওই আগের মতোই ইপি প্লাস ই কে। তাহলে দেখি আমরা এখন সি বিন্দুতে কত হয়। তাহলে সি এই ক্ষেত্রে ই কে কত হবে? আচ্ছা, ই কে সমান আমরা কি বলেছি? হাফ এম বি স্কয়ার, তাই তো? হাফ এম ভি স্কয়ারটা আবার সেই গতির সমীকরণ অনুযায়ী আমাদের বলতে হবে। যখন আমরা বি থেকে সি বিন্দুতে একটা বস্তুকে নিয়ে আসব তখন এটা গতির সমীকরণ অনুযায়ী আমাদের ভি এর মানটা বসাতে হবে। বি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2 জি এইচ, এটা তো সূত্র, বা 2 এস। এখানে আদি ব্যাগ তো 0 হয়ে যাবে, 2 জি। আর উচ্চতাটা আমাদের খেয়াল রাখতে হবে। উচ্চতাটা কতটুকু হলো? বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলো, তাহলে কি হলো? বি থেকে সি তে আসলো, তাহলে এম এন উচ্চতা অতিক্রম করলো। খেয়াল করে দেখো, বি থেকে যখন সি বিন্দুতে আসলো, বি থেকে সি তে আসলো, তাহলে উচ্চতা কতটুকু হলো? এতটুকু হলো, এম এন। তাহলে এখানে লিখবো আমরা এম এন। এখন মানটা বসিয়ে দেব 2 জি এম এন। শেষ পর্যন্ত একটু একটু বাদ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে? এম জি এম এন। তাহলে আমরা বিভব শক্তিটা এখন বের করলে মোট শক্তিটা পেয়ে যাব সি বিন্দুর। তাহলে ইপিটা কত হবে? ইপি সমান, আমরা বলেছি যে ইপি যখন বের করব তখন এটা একদম নিম্ন বিন্দুর থেকে উচ্চতাটা নির্ণয় করতে হবে। আর যখন গতিশক্তি বের করব তার কারণ কি? তখন আমাদের উপর থেকে নিচের দিকে আসছে, তখন এটা উচ্চতা হবে উপর থেকে নিচের দিকে। তাহলে ইপিটা কি হবে? এখানে আমরা জানি ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা। উচ্চতা কত? এখানে আমাদের একদম স্থির বিন্দু ছিল এ,
এ থেকে সি বিন্দুর উচ্চতা কতটুকু? এ এন, তাই না? এখন উচ্চতা কতটুকু হবে? এ এন। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখবে আগের মতো এম জি এ এম হবে। কিভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি আবার। তাহলে সি বিন্দুতে মোট শক্তি ইপির মানটা আমরা কত বের করেছি? এম জি এ এন। শিক্ষার্থী বিন্দু, তোমরা সবসময় খাতা কলম নিয়ে বসবে এবং বোর্ডে যা লেখা হয় এটা আমি কিন্তু সবসময় বলি, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমরা বোর্ডে যা লেখা হয় লাইন বাই লাইন লিখবে। তার কারণ হলো যখন তোমরা বই পড়তে যাবে বইতে এইভাবে সাজানো পাবে না। তোমরা বইতে দেখা যাবে যে ওরা মাঝখানে কিছু লাইন বাদ দিয়ে সরাসরি একটা লাইন বলে দিবে যে এ মোট শক্তি এত। তখন কিভাবে হলো এটা তো আমি যেভাবে বললাম বইতে ভাবে হয়তো থাকবে না। এই জন্য তোমরা সবসময় বোর্ডকে ফলো করবে, বোর্ড থেকে সবগুলো খাতায় তুলে ফেলবে। আর তোমরা এটা ডাউনলোড করেও নিতে পারো ইউটিউব থেকে, এবং যখন পড়তে বসবে তখন এটা মিলিয়ে পড়বে, তখন তোমাদের সহজে বুঝে আসবে। আচ্ছা, এখন আমরা ইপির মানটা বসালাম, প্লাস ইকের মানটা কত সি বিন্দুতে? এম জি এম এন, সরি এখানে স্মল, এম জি এম এন। কিন্তু আমাদের হতে হবে কত? এটা সমান হতে হবে বি বিন্দুর মোট শক্তিটা কত ছিল? এম জি এ এম। যদি এমন না হয় তাহলে আমরা কিন্তু শক্তির সংরক্ষণশীল নীতিটা গাণিতিকভাবে প্রমাণ করতে পারলাম না, তার মানে আমাদের ত্রুটি থেকে যাবে। এই জন্য আমরা দেখি এমন হয় যে কোনো বিন্দুতে নিয়ে যাব আমাদের সমান হতে হবে শক্তি। তাহলে এখন দেখি এম জি, এটা হচ্ছে এ এন, তাই তো? এ এন যদি হয়, এ এন সমান আমরা কি লিখতে পারি? এ এন সমান আমরা লিখতে পারি এ এম মাইনাস এম এম এন। দেখো আমি জিনিসটাকে আর একটু ক্লিয়ার করে দেখাই তোমাদের। এই টোটাল উচ্চতাটা যদি এটা যদি এম হয়, এটা যদি এ হয়, আর মাঝখানে যদি এন হয়, তাহলে আমরা এখানে এ এন সমান কত লিখব? এই এ এন সমান লেখা যায় পুরোটা এ এম থেকে যদি আমরা এম এন বাদ দিয়ে দিই, পুরোটা থেকে এতটুকু বাদ দিলেই তো এতটুকু আছে, এ এম মাইনাস এম এন। এটা হয় কিনা দেখো, এই পুরোটার থেকে আমরা এটুকু বাদ দিয়ে দিব, তার মানে আমাদের এই এ এন সমান হবে এম মাইনাস এম এন। পুরোটার থেকে এতটুকু বাদ দিয়ে দিব, মানে এম থেকে যদি এম এন বাদ দেওয়া হয় তাহলে কি থাকে? এ এন। অথবা এটাকে অন্যভাবেও আমি যদি বলি তাহলে দেখো সুবিধা হবে তোমাদের। এ এম সমান পুরোটা হচ্ছে এ এম, তাহলে এটা দুইটা অংশ, এম এন প্লাস এ এম, তাই তো? এটুকু সমান এটুকু মিলেই তো এ এম। তাহলে এ এন সমান কত হবে? এম মাইনাস এম এন। দেখো এন এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, এম মাইনাস এম এন। একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তাহলে এন সমান এম মাইনাস এম এন, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। তাহলে এন সমান আমরা কি লিখব? এম মাইনাস এম এন প্লাস এম এম জি এম এন। এখন এটা ব্র্যাকেটটা তুলে ফেলবো আমরা, এম জি এ এম মাইনাস এম জি এম এন প্লাস এম জি এম এন। এখন দেখো কিছু কাটাকাটি যায়,
mg প্লাসে মাইনাসে কাটা থাকে কি mgam। আমাদের আগেরটা কি ছিল mgam, আমরা এখানেও কি পেলাম mgam। তাহলে আমরা উভয় ক্ষেত্রেই একই পরিমাণ শক্তি পেলাম। তাহলে আমরা বলতে পারি যে শক্তির সংরক্ষণশীল নীতিটা প্রমাণিত হলো। তাহলে শক্তির সংরক্ষণশীল নীতি থেকে আমরা কি বলেছি যে শক্তির সৃষ্টি এবং ধ্বংস নেই, শুধু রূপান্তর হতে পারে। তাহলে এটা ভালো করে বাসায় দেখে রাখবে। আমরা এখন চলে যাই ক্ষমতা। শক্তি সংক্রান্ত তোমরা যা যা ছিল আলোচনা শুনলে, এখন আমরা চলে যাব ক্ষমতা। আচ্ছা, তাহলে ক্ষমতায় চলে আসি। ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা হচ্ছে পি সমান কাজকে যদি ডব্লিউ ধরি, সময়কে টি ধরি, পি সমান ডব্লিউ বাই টি। তাহলে কাজ করার হারকে আমরা ক্ষমতা বলবো। এটাকে আরেকটু যদি আমরা এক্সপান্ড করি তাহলে কি হবে, ডব্লিউ কাজকে আমরা কি বলেছি এম জি এইচ বা এম জি এস ডিভাইড বাই টি। তাহলে ক্ষমতা সমান আমরা এটা বলতে পারি। ক্ষমতার দুইটা ব্যবহারিক একক আছে। ক্ষমতার দুইটা ব্যবহারিক একক আছে। একক দুটো হচ্ছে, একটা হচ্ছে ওয়াট, অপরটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি। এই দুইটা একক মনে রাখবে। ক্ষমতার ব্যবহারিক দুইটা একক আছে, একটা হচ্ছে ওয়াট, একটা হচ্ছে হর্স পাওয়ার। ওয়াট হচ্ছে সেকেন্ডে তুমি যে পরিমাণ কাজ করতে পারবে সেটাই হচ্ছে, এক সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে আমরা 1 ওয়াট বলবো। আর হর্স পাওয়ার বলবো সেকেন্ডে 550 ফুট পাউন্ড যে কাজ করতে পারে সেটাকে বলা হয় হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার 746 ওয়াট, এটা মনে রাখবে। আচ্ছা, অনেক সময় দেখা যায়, আমি শেষ করে দিচ্ছি, যে অনেক সময় আমরা কর্মদক্ষতার কথা শুনেছি। কর্মদক্ষতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতাটা কি, অনেক সময় দেখা যায় কাজে রূপান্তর করতে গেলে শক্তির কিছু অপচয় ঘটে, তখন সেটাকে আমরা কর্মদক্ষতা হিসাবে এটা ডিনোট করে থাকি। তো কর্মদক্ষতা বলতে আমরা বুঝে থাকি যে আমরা যে পরিমাণ ক্ষমতা দেওয়া হলো আর যে পরিমাণ কাজে লাগলো, এই দুইটার অনুপাতকে আমরা বলবো কর্মদক্ষতা। তাহলে আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এটা বাসায় করে রাখবে। কোন একটা বস্তুকে যদি আমরা এইচ উচ্চতাতে ফেলে দিই তাহলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এটা তোমরা ক্যালকুলেট করে বাসায় রাখবে। আমরা প্রয়োজনে যখন সাক্ষাৎ হবে তখন আমরা একটু দেখে নিব। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।